আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী বুলবুল রেজা। বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। বুলবুল, একটু জানাবেন যে বেনজিরের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা আসলে শুনছি কিংবা দেখছি, অবশেষে দুদকে তার একটা হাজিরার জন্য সময় দেওয়া হয়েছিল, কিন্তু জানা গেল তিনি দেশে নেই। তিনি আসলে কোথায় আছেন? তার আগে এই যে প্রতিবেদনটি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, বলা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন যখন অনুসন্ধান শুরু করলেন, তার এবং তার স্ত্রী 3 কন্যা এদের বিষয়ে 621 বিঘা জমির সন্ধান পেয়েছেন। তার মধ্যে 598 বিঘা জমি কিন্তু গোপালগঞ্জ এবং মাদারীপুরে, এবং যে গোপালগঞ্জ সদর বলা হচ্ছে এবং মাদারীপুরের রাজৈর, এই দুইটি উপজেলা কিন্তু একেবারে সীমান্ত ঘেঁষা, অর্থাৎ দুটি এলাকায় কিন্তু পাশাপাশি দুটি উপজেলা, এবং এ কারণেই কিন্তু জমিগুলো যেহেতু একই জায়গায় ছিল, পাশাপাশি ছিল, এই জমিগুলো কিন্তু তিনি অবৈধভাবে দখল করা বলেন। আমরা যে প্রতিবেদনে দেখলাম জোর করে বা মামলার ভয় দেখিয়ে সেটি দখল করেছেন। আমরা একটু এক নজরে দেখে নিতে চাই আসলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, বিশেষ করে এই জমি সংক্রান্ত, সেখানে কোন বিষয়গুলো রয়েছে। গোপালগঞ্জ মাদারীপুরে 600 বিঘা জমির কথা বলা হচ্ছে। এসব জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়ের, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ভয় দেখিয়ে ও কৌশলে লিখে নেওয়ার অভিযোগ রয়েছে, আর অনেকে ভয়ে দেশ ছেড়েছেন। আমরা এই প্রতিবেদনে আরও একটি বিষয় যেটি খেয়াল করলাম, যে এই বিষয়গুলো যখন গণমাধ্যমে আসলো, দুদক যখন তদন্ত শুরু করলেন, তখনই কিন্তু তারা যে ভয় পেয়েছিলেন, অর্থাৎ ভুক্তভোগী যারা রয়েছেন বা যারা দেশ ছেড়েছেন, এর কিন্তু বুঝাই যায় যে কি কারণে তারা এতদিন মুখ খুলতে রাজি হননি। আরও একটি বিষয়, সেটা হচ্ছে তিনি কৌশলেও কিন্তু বেশ কিছু জমি লিখে নিয়েছেন। বিষয়টি হচ্ছে, ধরেন আপনার জমিটি মাঝখানে, আশপাশের যে জমিগুলো রয়েছেন তিনি সেটি জোর করে কিংবা ভয় দেখিয়ে লিখে নিয়েছেন, আপনি বাধ্য হয়ে কিন্তু সেই জমিগুলো তার কাছে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ এটি একটি কৌশল। আর অন্য কৌশল যেটি ছিল, বা অন্য যে ক্ষমতার একটি অপব্যবহার ছিল, যেহেতু তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক ছিলেন, খুব স্বাভাবিকভাবেই তার লোকজন ছিল। আজকে গণমাধ্যমে কিন্তু এসেছে কয়েকজন পুলিশকে তিনি ব্যবহারও করেছেন, এবং তিনি এই জমিগুলো অধিকাংশই কিনেছেন যখন তিনি দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি কিনেছেন। হ্যাঁ, যখন তিনি ক্ষমতায় ছিলেন, অর্থাৎ তিনি দায়িত্বে ছিলেন, বিশেষ করে র্যাবের মহাপরিচালক ছিলেন, পুলিশের কমিশনার ছিলেন, ঢাকা মহানগর পুলিশের, পরবর্তীতে পুলিশের মহাপরিদর্শক ছিলেন। এই 3 সময়ই কিন্তু তিনি তার যে ক্ষমতার অপব্যবহার সেটি করেই কিন্তু এই জায়গা জমি কিংবা অন্যান্য যে সম্পত্তি এখন যেগুলো দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছেন, এইগুলো কিন্তু মালিক হয়েছেন তিনি। একটু আপনার কাছে জানতে চাবো যে তার ব্যাপারে তো ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করার কথা বলা হয়েছে এবং সেগুলো জব্দ করার জন্য খোঁজ নেওয়া হচ্ছিল, সেটার কি অবস্থায় আছে? আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে প্রতিবেদন রয়েছে, যেমনটি বলা হচ্ছে সম্পত্তি জব্দের নির্দেশের আগেই কিন্তু তিনি সব বিক্রি করে দিয়েছিলেন এবং বিক্রি করে 4 মে ঢাকা ছেড়েছেন। এর বাইরেও তার এবং তার পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছেন সব টাকা, বিক্রিও করেছেন ভাটারার বহুতল ভবন ও দুবাইয়ের অ্যাপার্টমেন্ট। এদিকে সাবেক আইজিপির দেশ ছাড়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর দুদকের ডাকে সাড়া না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবী। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আসব। সময়ের অন্যতম আলোচিত সমালোচিত নাম সাবেক আইজিপি বেনজির আহমেদ। অনুসন্ধানে নেমে তার নামে বেনামে অঢেল টাকা ও সম্পত্তির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে আগামী 6 জুন বেনজিরকে তলব করেছে সংস্থাটি। আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখন সবাইকে ফাঁকি দিয়ে পরিবার সমেত দেশ ছেড়েছেন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ড অনুযায়ী গত 4 মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। তবে নিজে তো গেলেন, কিন্তু অঢেল সম্পত্তি কি রেখেই গেলেন নাকি নিয়ে গেলেন? সূত্র বলছে ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন প্রায় শূন্য। ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেই থেমে থাকেননি, সাম্প্রতিক সময়ের মধ্যে ঢাকার একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট বিক্রিও করেছেন, এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে জুমেরা এলাকায় 40 তলা কনকর্ড টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট গত কয়েকদিনের মধ্যেই প্রায় 29 কোটি টাকায় বিক্রিও করেছেন। দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ বিনিয়োগের তথ্যও রয়েছে। আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজিরের একটি 7 তলা ভবন ছিল, সেটিও সম্প্রতি বিক্রি
বিক্রি করে দিয়েছেন। অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে দুদক। দুদকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে, 9 তারিখ ওনার পরিবারবর্গকে ডাকা হয়েছে। কাজে আমরা দেখি 6 তারিখ কি হয়। যদি উনি আসলেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর যদি উনি না আসে তখন আইন অনুযায়ী তার আইনগতভাবে যা প্রসিডিউর হওয়ার সেটাই চলবে। পাশের পুলিশ কর্তারাও এখন চিনছেন না বেনজিরকে। পুলিশ সদর দফতরের অন্তত 5টি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন তারাও বেনজিরকে ঘরের শত্রু বিভীষণ হিসেবে আখ্যা দিচ্ছেন। এবার তাদের ওপরও চোখ পড়েছে দুদকের। বেনজির পরিবারের সম্পদের তল্লাশির সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পেয়েছে দুদক। যদিও বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করা, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। গত 23 মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়া হয়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার চোখের সামনে দিয়ে বেনজির আহমেদের দেশের বাইরে চলে যাওয়া প্রমাণ করে সরকারের অবস্থান লোক দেখানো। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বেনজির চলে গেছে সকলের চোখের নাকের পক্ষ দিয়ে, তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। বন্ধুগণ, এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আগের প্রতিবেদনে দেখলাম তিনি বলছেন কোথায় কিংবা কিভাবে গেছেন, কোথায় আছেন কিছুই জানেন না। বিএনপি মহাসচিব বলতে চাচ্ছেন যে সরকারের চোখের সামনে কিভাবে চলে গেল। সব মিলিয়ে একটা ধোঁয়াশাও কিন্তু আছে। আসলে সে কোথায় আছেন তিনি, কিংবা কি অবস্থায় আছেন? জাফর, আপনি যদি বাংলাদেশ থেকে কোনো দেশে ভ্রমণে যান কিংবা কাজের উদ্দেশ্যে যান, আপনার মন্ত্রী বা এমপি বা অন্য কোনো ভিআইপি লোক হওয়ার দরকার নেই। সাধারণ মানুষেরও কিন্তু তথ্য থাকে, অর্থাৎ ইমিগ্রেশনে আপনি কোন দেশে যাচ্ছেন, কখন যাচ্ছেন, কোন ফ্লাইটে যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই ধরনের মন্তব্য করলেন যে তিনি বিষয়টি জানেন না, এটি আসলে বোধগম্য। তার পক্ষে কিন্তু এটি জানা কোনো বিষয় নেই, কারণ তার অধীনে যে পুলিশ, সেই পুলিশের ইমিগ্রেশনের লোকজন বা কর্মকর্তারাই কিন্তু সেখানে দায়িত্বে থাকেন। সুতরাং এটি জানা তার জন্য একটি মুহূর্তের বিষয়। তিনি কেন জানেন না এই ধরনের মন্তব্য করেছেন। তবে তিনি যে দেশ ছেড়েছেন সেটা কিন্তু সেই বিশ্বস্ত সূত্র বা ইমিগ্রেশন পুলিশই কিন্তু অনেকটা নিশ্চিত করেছেন। এর বাইরেও পুলিশের আরও যারা লোকজন রয়েছেন, অর্থাৎ সূত্র রয়েছে, তারাই কিন্তু নিশ্চিত করেছেন। অনেকগুলো গণমাধ্যমেই কিন্তু এসছেন, কিন্তু তিনি কেন এই ধরনের মন্তব্য করেছেন এটি আমরা আসলে জানি না। তিনি বলেছেন তাকে এখন পর্যন্ত দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটি তিনি দোষী কিংবা নির্দোষ সেটি তদন্তের পর জানা যাবে। কেন তিনি বা দেশ ছেড়ে যেয়েছেন বিষয়টি তিনি নিশ্চিত নন। আমরা একটু আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম কবি বলেছেন, বা আমাদের সূত্র কি বলছে আমরা একটু দেখে নিতে চাই। বেনজিরের অবস্থান নিয়ে আপনি যেটি বলছিলেন আসলেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গণমাধ্যম বলছে দেশের বাইরে, সেটি কিন্তু আজকে না, এর আগেও বলছে গত কয়েকদিন ধরে 4 তারিখ থেকে তাকে এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, অর্থাৎ দেশ থেকে, সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। বেনজিরের অবস্থান জানেন না মন্ত্রী, যেটি নিয়ে আমরা শুরুতেই আলোচনা করলাম। বেনজির ইস্যু লোক দেখানো বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ একটু জানাবেন, যদি দুদকে তিনি হাজির না হন সেক্ষেত্রে আসলে কি হতে পারে? এক্ষেত্রে আসলে দুদকের যিনি আইনজীবী যেটি বলছিলেন যে প্রচলিত যে আইনি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, তার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, ঠিক আছে? তাকে কিন্তু দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, যেটি মন্ত্রী বলছিলেন। সুতরাং যখনই আপনি ইমিগ্রেশন পার হবেন আপনাকে কিন্তু আটকানোর কোনো উপায় ছিল না। অর্থাৎ তিনি যখন ইমিগ্রেশন ক্রস করেছেন তাকে কিন্তু চ্যালেঞ্জ করার মতো কোনো কর্মকর্তা ছিলেন না, কারণ তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সুতরাং তিনি দেশ ত্যাগ করতেই পারেন, দেশের বাইরে যেতেই পারেন, তার যদি ভিসা, পাসপোর্ট সব কিছু বৈধ থাকে। আরও একটি বিষয়, তাকে তো কোনো ধরনের নিষেধাজ্ঞাও দেওয়া হয়নি। সেক্ষেত্রে দুদকের আইনজীবী যেটি বলছিলেন যে
তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে যদি তিনি যথাসময়ে তিনি, তার স্ত্রী, তার সন্তানরা হাজির না হন। সেক্ষেত্রে আইনে যা বলা হচ্ছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি আমাদেরকে একটু বলতেন যে সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা আসলে সম্ভাবনা আছে? তার যে সম্পত্তিগুলো রয়েছে এখন পর্যন্ত কিন্তু বলা হয়েছে জব্দ করার। যেক্ষেত্রে ব্যাংকের কথা যদি আমরা বলি, ব্যাংকেরও কিন্তু এখতিয়ার নেই তার বিরুদ্ধে একটি তথ্য প্রমাণ অর্থাৎ প্রমাণ না হওয়া পর্যন্ত তার সম্পত্তিগুলো জব্দ করার। শুধুমাত্র প্রাথমিকভাবে যেটি বলা হয়েছে যদি তদন্তে প্রমাণ পাওয়া যায়, যদিও তিনি ছাড়াও কিন্তু তদন্ত চলতে পারে, তিনি উপস্থিত হবেন না কিন্তু তদন্তে চলতে পারে, সেক্ষেত্রে যদি তদন্তে প্রমাণিত হয় তার সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। হয়তো আমরা এই বিষয়ে আরও পরে জানতেই পারবো দুদকের কাছ থেকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল রেজা, জানাচ্ছিলেন সাবেক যে আইজিপি পুলিশ মহাপরিদর্শক, তার ব্যাপারে যে সাম্প্রতিক ঘটনাবলী সে বিষয়ে বিস্তারিত।